Radio Furti presents ভূত FM বইমেলা থেকে। সবাইকে অমর ২১-এর শুভেচ্ছা। ১৩ আগস্ট ২০১০ শুরু হয়েছিল ভূত FM। আজ ফেব্রুয়ারি ২০১৪। অন্যরকম এক ভূত FM-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে যারা ঘটনাগুলো শেয়ার করছেন তারা আপনাদের খুব চেনা, খুব স্পেশাল, এবং এইখানে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলো এই সিডির বাইরে পৃথিবীতে আর কোথাও নেই। আপনার সংগ্রহে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে বছর বছর আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। চলুন শুনে আসি আজকের ঘটনাগুলো। ভূত FM-এর বয়স প্রায় ৪ বছর, আর এই ৪ বছরে একটি ঘটনা পুনঃপ্রচারের জন্য বারবার আপনাদের কাছ থেকে অনুরোধ এসেছে, আর সেটি হচ্ছে জুজুর স্টোরি। জুজুর স্টোরিটা আমরা শুনেছিলাম কৌশিকদার কাছ থেকে। জুজুর স্টোরি তো ফিরে এসেছে, কিন্তু কৌশিকদা এই প্রায় ৪ বছরে একটি বারের জন্য ভূত FM-এ আসেননি। কিন্তু আজকে যেহেতু সব কিছু স্পেশাল, সুতরাং কৌশিকদাকে তো এখানে থাকতেই হবে। সো কৌশিকদা আমাদের মাঝে আছেন এবং আমরা যাচ্ছি কৌশিকদার কাছে। কৌশিকদা কেমন আছেন? এই তো রাসেল, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি, ঠিকঠাক আছি, সাবধানে আছি, ভেরি ইম্পর্টেন্টলি। আসলে ভয়, ভীতি, ভূত, জিন, স্পিরিট, যেই নামেই আপনি আপনার ফিয়ারকে ডাকুন না কেন, এটা অলওয়েজ আপনার চারিপাশে থাকে। কোনো সময় আমরা দেখতে পাই, কোনো সময় আমরা ফিল করি, আর কোনো সময় আমরা বুঝি না, আমাদের সাথে ঘটনাটা ঘটে যায় এবং তারপরে আমরা জিনিসটাকে ফিল করি। আমি সবসময় যে কথাটা বলি না, যে আমাদের চারিপাশে না অনেক কিছু হয় যেগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি না, যেগুলো আমরা না বুঝিও না কি হয়, আবার পরে একটুখানি রেশনালাইজ করারও চেষ্টা করি। এবং ঘটনা এমন হয় না যে হঠাৎ করে ঘটে যায়। এখন যেটা আমি তোমাকে বলতে যাবো না রাসেল, সেটা এই গত বছর মানে 2013-এর নভেম্বরের সময়। সব কিছু আমি ডিসক্লোজ করবো না। কোথায় ঘটেছিল বলা যাবে? আমার বাসায়, উইচ ইজ বনানী 18 নম্বর রোডে, এবং আমি এত অবধি বলছি, আর কিছু না। ঠিক আছে। তো যারা সবাই শুনছেন তাদের জন্যই আর কি জিনিসটা, যে 18 নম্বর রোড বনানীতে এখন কিন্তু প্রচুর কনস্ট্রাকশন চলছে, নতুন বাসার কনস্ট্রাকশন। সব বাসাগুলো এখানে ছোট বাসা ছিল আগে, ডুপ্লেক্সেস উইথ সাম স্পেস ইন ফ্রন্ট, বা কিছু বেশ বড়ই বাসা ছিল। সেগুলো ভেঙে ঠেঙে আবার নতুন করে মাল্টি স্টোরেড বিল্ডিংস হচ্ছে। অ্যাট এ টাইম মনে হয়, অ্যাট দিস মোমেন্ট মনে হয় 4 থেকে 5টা কনস্ট্রাকশন চলছে। এই যে কনস্ট্রাকশনটা, এইটা আমার বাসার একদম অপোজিটে। ও, কনস্ট্রাকশনের কথা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, গল্পটা অনেকটা ওখান থেকে তো শুরু হয়। এনিওয়েজ, নভেম্বর মাসের আপনার তখন এইটা হচ্ছে থার্ড উইক, সেকেন্ড উইক পাস করে গেছে, থার্ড উইকে। এবং জিনিসটা যেটা হয় হচ্ছে যে আমার ওয়াইফ প্রথমে কিছু কমপ্লেন করা শুরু করে, এবং ও বলে যে আই সি পিপল ওয়াকিং ইন দ্য হাউস। আমি 6 বছরই বাসায় আছি রাসেল, এবং 6 বছরে হ্যাঁ মাঝে মধ্যে একটুখানি গা ছমছম করে। তার কারণ হচ্ছে গিয়ে বাসার সামনে একখানা বিশাল বড় একটা পুরানো গাছ আছে। আচ্ছা, আমি আরেকটা ক্লু দিলাম আর কি। হ্যাঁ, পুরানো একটা গাছ আছে, এবং ওই গাছ ওই রকম ওই রাস্তার উপরে একটাই। এখনও মানুষজন চিন্তা ভাবনা করবে কোন বাসাটা, বাট ডাজন্ট ম্যাটার, বাট পিপল আর গেটিং ক্লোজ আর কি। এনিওয়েজ, এই গাছটা একবার না হঠাৎ মারা গেল। আচ্ছা। তারপরে আবার মানে শুরু হলো আর কি গ্রোথ, আবার কিছু জায়গা থেকে লিভস বেরোনো শুরু হলো। মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে ভালো কিছু বলি, সবসময় তো খারাপ জিনিস বলা উচিত না। ভালো কিছু হচ্ছে গিয়ে এই গাছে যে কত বিভিন্ন রকমের পাখি আসে, আমি কি বলবো, কত সুন্দর রঙিন পাখি যেগুলোর নামও জানি না। এবং সবার তো বাসার চারিপাশে কাক থাকে, আমার বাসার গাছের সামনে প্যারট সিটি মতন তোতা পাখি। এই তোতা পাখিরা গাছে থাকে, অপোজিট বিল্ডিংটাতে থাকে। হ্যাঁ, তারা ঘুরে বেড়ায়, মানে জাস্ট ইমাজিন সকালবেলায় লোকজন কাকের আওয়াজ শুনে ওঠে। আমি তোতা পাখি, উড পেকার, আরও যে কত মানে পাখি দেখি, ইনক্লুডিং একটা রেভেন আছে, দারকাক। এই দারকাকটার ডানার উপরে সাদা সিলভার ফেদার্স আছে। আনাদার থিং, যেটা মানে মাঝে মধ্যে অনেক রেয়ার, খুব রেয়ার একটা জিনিস।
তো এই গাছটা সূত্রে আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যেই এই মানে ওর একটু ভয় লাগে। এই গাছটা এখানে একদম আমার বারান্দার ওপরে গাছটা, এইটা নিয়ে মাঝে মধ্যেই কথাবার্তা হয় টয় সব কিছু, হ্যাঁ, ভয় টয় লাগে থাকে। তো এই যে নভেম্বরের এই 3rd উইকের সময়টা, মানে ইউজুয়ালি ও কিন্তু এত কমপ্লেন করে না, বাট হঠাৎ আমাকে বলতে থাকে আর কি যে আই সি পিপল ওয়াকিং, আই সি শ্যাডোজ পাসিং। এখন ঘটনাটা হচ্ছে কি যে আমার বাসায় অনেক গ্লাস আছে, প্রচুর রিফ্লেকটিভ সারফেসেসও আছে কিছু। এখন হতেই পারে যে পাশের বাসায় কিছু একটা মুভমেন্ট মাইট জাস্ট গেট রিফ্লেক্টেড, উইন্ডোজ আর অলসো ভেরি লং অ্যান্ড বিগ, তো কিছু মাইট গেট রিফ্লেক্টেড। আমি এইসব বলি ওকে, কেন বলি তার কারণ হচ্ছে কি ভেরি সিম্পল, যে দুপুরবেলা 2টার পরের থেকে টিল আই কাম ব্যাক হোম she stays alone because although we go out early in the morning together, but she stays alone in that house. এবং এই জন্যে আমি ইচ্ছা করে আর কি বেশি কিছু কথা বাড়াই না। তারপরে আরেকটা কথা আমাকে তখন বারবার বলতে শুরু করলো যে তোমার স্টাডি রুমের মধ্যে আই সি সামথিং মুভিং। কারণ আমার লিভিং রুমে কাউচে বসলে একটা কোনায় আমার স্টাডি রুমটা সোজা দেখা যায়, এবং ও বারবার বলে আই সি সামথিং মুভিং ইন ইয়োর স্টাডি রুম ওভারলুকস দ্যাট এরিয়া, মাইন্ড ইউ, একদম। হ্যাঁ, তো এনিওয়েজ আমি এইসব নিয়ে ইচ্ছা করে পাত্তা দিই না। তারপরে তো একদিন অ্যাপ নিয়ে খেলতে খেলতে হঠাৎ আমার ইএমএফ রিডার হঠাৎ আউট অফ দ্য ব্লু মুন, হ্যাঁ, বাজতে শুরু করলো। আজকে তো আমি তোমাকে দেখাইলাম যে ইএমএফ রিডার বিভিন্ন কারণে বাজতে পারে। হ্যাঁ, আমি ওটাকে ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন ভেবেই ধরে রেখেছি, কিন্তু ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনের তো একটা লিমিট থাকে, নট ইন দ্য মিডল অফ দ্য রুম, নট ওয়েন থিংস আর এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওকে। হ্যাঁ, তো সব কিছু হচ্ছে। নেক্সট শুরু হলো কুকুরের উৎপাত। এই রোডের ওপরে বিলিভ মি রাসেল, তুমি এখনও যদি যাও, ইউ নো এভরিথিং, তুমি যদি এখনও যাও তুমি দেখবা ওদের চারিপাশে কোনো কুকুর নেই, বিকজ ইটস আ প্রিটি বিজি রোড, ইটস আ কানেক্টিং রোড। হ্যাঁ, কানেক্টিং বনানী টু গুলশান। এই রোডে কোনো কুকুর ঠুকুর কিচ্ছু নাই। এই হঠাৎ তখন আসা শুরু হলো কুকুর, এবং কুকুরের কান্না, নট বার্কিং, হ্যাঁ, কি কুকুর ঘেউ ঘেউ করছে না, বাট কুকুর কাঁদছে, হাউলিং। কোনো ফুল মুনেরও টাইম না, কোনো সাইকেলেরও কিছু না, এত হাউলিং কেন? রাত 2টা-3টার সময় আমরা বারান্দায় গিয়েছি দেখার জন্য যে কি কারণে। চোর, মানে চোরের ভয়টা তো প্রথম আসে, যে চোর ছাচোর কিছু আসলো নাকি। হ্যাঁ, বারান্দা তো খোলা বারান্দা, এরকম গ্রিল নেই তো বারান্দার মধ্যে, খোলা বারান্দা, কেউ যদি উঠে পড়ে, সামথিং লাইক দ্যাট, চোর ছাচোর কিছু একটা হবে না, নাথিং লাইক দ্যাট। আমি খালি দেখি কুকুররা দৌড়ায়, এদিক থেকে একবার ওদিক যায়, ওদিক থেকে একবার এদিক যায়। ঠিক তখন আমার প্রথম চোখটা পড়লো আসল জায়গাতে, এবং আমি তাকায় থাকি ওটার দিকে। তখনও আমি চুপ, তখনও আমি কিছু বলি নাই। কিন্তু আমার না আস্তে আস্তে করে, এখানে বহুকাল আগে সিমিলার একটা ঘটনা ঘটেছিল আমার কলকাতাতে, তাই জন্য আমার না হঠাৎ মাথায় জিনিসটা আসে। আমি চুপচাপ অবজার্ভ করতে থাকি যে এটা কী হচ্ছে, আমি অবজার্ভ করতে থাকি। খুব ভালো কথা। এই সেই উইকের মধ্যেই একদিন আমার এক ছোটো ভাই বন্ধু নিউলি ম্যারিড ওয়াইফকে নিয়ে আসলো রাত্রিবেলা 11টার সময় আড্ডা মারতে। খুব ভালো কথা। আমরা ডিনার করে টোরে লিভিং রুমে বসে আড্ডা মারছি। এই সময় ওর বউ হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেল। কেন? সে ভীষণ শিওর সে কিছু একটা দেখেছে আমার রুমের মধ্যে, স্টাডি রুমের মধ্যে কিছু একটা, সামথিং ওয়াজ মুভিং। সে তো সুরা টুরা পড়ে টোরে একাকার কাণ্ড করলো, ভীষণ ভয় পেয়ে গেল। হ্যাঁ, এখনই বাসায় যাব, এখনই বাড়িতে যাব, তাড়াতাড়ি করে ওদেরকে মানে আমরা করে দিলাম আর কি, যে ভাই যাও, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, একা আফটার অল ওদেরকে ড্রাইভ করে যেতে হবে, তাই যাও তোমরা তাড়াতাড়ি করে, ডোন্ট ওয়ারি, কিছু করো না, সুরা পড়তে যেও, হ্যাঁ, মনে সাহস জুগবে, আর যাই হোক কি না হোক। তো এই যে সব ইনসিডেন্টগুলো ঘটছে এক এক করে, সেদিন কিন্তু মানে আমার ওয়াইফ তখন বেশ স্কেয়ার্ড আর কি, স্বাভাবিক। হ্যাঁ, এবং তখনও এক এক করে বলতে শুরু করলো আমাকে যে দেখো তুমি তো থাকো না, আমি মাঝে মধ্যে অনেক সাউন্ড পাই, তুমি আগে এগুলো পেতে? বললাম না, 1.5 বছর তো এই বাসায় আছি, আমি তো এই 1.5 বছর তো কোনো এরকম সাউন্ড টাউন্ড কিচ্ছু পাইনি। 1.5 বছর এভরিথিং ওয়াজ ফাইন, জাস্ট নাও সামথিং ইজ হ্যাপেনিং, আই ডোন্ট নো হোয়াট। তো তারপরে পরের দিন আরেকটা ঘটনা ঘটলো, মানে এটা কিন্তু সিরিজ অফ ইভেন্টস ঘটে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ম্যাসিভ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন বাসার মধ্যে, ম্যাসিভ, এমন ম্যাসিভ যে আমার 5টা বাল্ব কাটলো সেদিন একসাথে 5টা বাল্ব আমার কাটলো। তার কারণ আমার ওয়াইফ যেটা করছে, সে কিন্তু
সব লাইট জ্বালায় বাসায় বসে থাকে, সব লাইট জ্বালায় বসে থাকে বাসার মধ্যে। অন্ধকার জাস্ট মানে না অন্ধকার না, করেই ভয় আমি লাগে। যখন একা থাকতাম এই বাসায়, আমি কিন্তু অন্ধকারে থাকতাম, পুরো একটা লাইট জ্বালায় থাকতাম সারা বাসায়, ওটাই আমার ভালো লাগতো। কিন্তু সব লাইট জ্বালা থাকে এবং আমার চোখের সামনে বিশাল একটা ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন হলো ফর অ্যাবসলিউটলি নো রিজন, বিকজ ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশনস এখানে হয় না, কোনো দিন হয় না। এবং এটা হলো আমার 5টা লাইট কাটলো সেদিন। তখন আমি বললাম ওকে আর কি যে কয়েকটা দিন দাও, আই থিঙ্ক আই হ্যাভ ফিগার্ড ইট আউট, হোয়াট এভারস হ্যাপেনিং আই হ্যাভ ফিগার্ড ইট আউট। বিলিভ মি রাসেল, ইন 7 days টাইম সব কিছু বন্ধ হয়ে গেল। কেন? কেন হচ্ছে গিয়ে তোমাকে আমি কনস্ট্রাকশনের কথাটা ভুল করে প্রথমে বলে ফেলেছিলাম। তখন ওখানে ডিগিং চলছিল, বাসাটা ডেমোলিশন হয়েছে, ওখানে যে একটা 3তলা বাসা ছিল ওইটা ডেমোলিশন হয়েছে এবং ডিগ আপ করে করে ভিত বানানোর জন্য ডিগ আপ করে করে ওখান থেকে জিনিসপত্র মাটি বার করা হচ্ছিল। এখন ওইখানে কি আছে কি নাই আমি জানি না, আই অ্যাবসলিউটলি আই ডোন্ট নো, বাট থিংস ওয়ার ডাগ আপ। রাত্রিবেলায় কাজগুলো হতো, ডিগ আপ করা হতো এবং মাটিকে অন্য কোথায় নিয়ে যাওয়া হতো, আমি ঠিক জানি না, ট্রাকে করে চলে যেতাম। এবং এই 7 দিন যে এখানে ডিগিং হচ্ছিল, বিলিভ মি, বাসায় ভৌতিক কাণ্ড কারখানা করতে থাকে। আমার একটা প্রচুর কুকুর আপনি বললেন। এই প্রচুর কুকুরের হঠাৎ আগমন এবং তারা যে এখন কোথায় চলে গেলে আমি নিজেও জানি না। এখন কোনো কুকুর নেই, কিছু নেই, চুপচাপ নিশ্চুপ এরিয়া, একদম কমপ্লিটলি কোনো প্রবলেম নেই, কিচ্ছু না, জাস্ট হ্যাপি, একদম ফাইন। কোথায় যে সব চলে গেল আমি নিজে জানি না। আমার বারান্দার দরজাটা খুলে যেত মাঝে মধ্যে, ইটস আ রাউন্ড লক ভাই, এটাকে টেনে বন্ধ করা হয় এবং এটাকে ঘুরে খুলতে হবে। আমার একদিন রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে গেল, মশা, হ্যাঁ এরিয়ায় তো মশা কোথা থেকে আসলো। তারপরে আমি দেখি আমার দরজাটা খোলা বারান্দার। হাউ, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই ভাই, হাউ ইট হ্যাপেন্ড। এই যে এত কমপ্লেন, এবং আমি শুধু বলছি না যে এটা আমার ওয়াইফ দেখেছে, বাট সামবডি এলস অলসো কেম অ্যান্ড সেইং সামথিং হ্যাপেনিং ওভার দেয়ার। কিছু একটা বলতে পারে নাকি, এটা ছায়া, সামথিং কুইকলি মুভিং, একটা রিফ্লেকশন হঠাৎ। আমি অনেক র্যাশনালাইজ করার চেষ্টা করেছি, অনেক র্যাশনালাইজ করেছি এবং অন পারপাস আমি র্যাশনালাইজ করেছি এগুলো, যাতে পরবর্তীতে ভয় টয় না হয়। তারপরে সত্যি কথা বলতে রাজেল, আমার এইসব জিনিসপত্র নিয়ে ভয় লাগে না, একদমই না। আমারও মাঝে মধ্যে ওই সেই কয়েকদিন আমারও মাঝে মধ্যে একটু হতো। মেবি এটা হতে পারে যে এত কথা হচ্ছে একটা জিনিস নিয়ে, এত কিছু হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, ইট হ্যাপেন্স। বাট দেন আমি আর কি সবাইকে বলতে চাই যে এভরিথিং অ্যারাউন্ড ইউ দেয়ার ইজ সামথিং দ্যাট উই ডোন্ট নো অফ। অনেক কিছু ঘটে, অনেক কিছু হচ্ছে যেগুলো এক্সপ্লেনেবল না। তার মানে এই না যে আপনি সুপারস্টিশিয়াস, তার মানে এই না যে আপনি ভীতু। জিনিসপত্র হয়। আজকে আপনি যখন এই সিডিটা শুনছেন কানের মধ্যে হেডফোন দিয়ে অথবা আপনার রুমের স্পিকার চালিয়ে, দিস ন্যাগিং ফিলিং দ্যাট ইউ হ্যাভ বিহাইন্ড ইয়োর ব্যাক, যেন ঘাড়ের ওখানে কি একখানা হচ্ছে। আপনি কি জানেন বা আপনি কি শিওরলি বলতে পারেন যে আপনার পর্দার পিছনে আপনার থেকে কেউ তাকিয়ে নেই? আপনি কি শিওরলি বলতে পারেন যে ওই পর্দার পিছনে কেউ আছে কি না, বা উপর থেকে আপনাকে কেউ দেখছে কি না? অথবা আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার পিছনে কেউ আছে কি না? আমরা কেউ কিছু জানি না। এই জন্যেই কিছু হলে হোয়াট এভার ইট ইজ, চেষ্টা করবেন সাবধান থাকার, আর ভয় পাবেন না, অথবা ভয় পেতে থাকুন। ভূত এফএম বইমেলা থেকে চলছে ভূত এফএম, এবং এটা একদমই বলা যেতে পারে আপনার নিজস্ব ভূত এফএম, যেটা কখনোই রেডিও ফুর্তিতে প্রচারিত হবে না। আপনাদের সবাইকে আবারও অমর 21-এর শুভেচ্ছা। আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনার জন্য। এবং এই ঘটনাটা উনিও অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন যে একটা খুব ভয়ঙ্কর কিছু আপনাদেরকে শোনাতে। সেরকম একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেছেন বাবু ভাই, আমরা শুনবো তার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই ফর অ্যালাউইং মি টু পার্টিসিপেট ইন দিস সিডি। আজকে যেহেতু এটা 21-এর বইমেলা উপলক্ষে বের হচ্ছে সিডি, এখানে একটা স্পেশাল কাহিনী বলার চিন্তা ভাবনা করলাম, যেটা অনেকদিন বলা হয়নি। মানে আমি পার্সোনালি সাধারণত আমার নিজের ঘটনা খুব একটা বলি না, তো আজকে হঠাৎ চিন্তা করলাম যে এখানে একটা শেয়ার করা যেতে পারে। ওকে, আমরা শুনি ঘটনাটা। আচ্ছা, এই ঘটনা হচ্ছে ফ্লোরিডার ঘটনা। ইট ওয়াজ ব্যাক ইন 1995-6 ঘটনা আর কি। ওই সময় তো ওখানে একটা জায়গা আছে নাম ডি ল্যান্ড,
ডি-ল্যান্ড সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। অনেকে বলে ওখানে আপনার হেডলেস হর্সম্যান দেখা যায়। তো এই কথাটা আমি আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল রয় আর কি, আমরা একসাথে এই ঘোরাঘুরিগুলো করতাম আর কি, উই ওয়ার টিনস। তো আমি আর রয় প্ল্যান করি যে ডি-ল্যান্ড একবার যাব। তো যাওয়া হতো না আর কি, আমাদের স্ক্যাজুয়ালি হতো না। তো একদিন সকালবেলা হঠাৎ রয় বলে যে লেটস গো টু ডি-ল্যান্ড টুডে। তাই মনে হচ্ছে চলো যাই ডি-ল্যান্ড থেকে ঘুরে আসি, কী অবস্থা। সো হেডলেস হর্সম্যান মিথ ইউরোপে অনেক জায়গা আছে, আপনার আমেরিকাতেও কিছু জায়গায় প্রচলিত আছে, বাংলাদেশেও কিছু জায়গায় আছে কিন্তু হেডলেস হর্সম্যানের কথাটা বিশেষ করে বাংলাদেশেও আছে। যশোরের নড়াইল এলাকা একটা জায়গা আছে, সেখানে অনেকে বলে যে এখানে গলাকাটা সাহেব রাতের বেলা যায়, এবং সেই জায়গা আমি দেখে এসেছি। এনিওয়ে, তো ডি-ল্যান্ডে যখন যাওয়ার প্ল্যান হয়, ডি-ল্যান্ডে আমরা গেলাম। ইট ওয়াজ নাইস, সব জায়গা খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর। আপনার যাওয়ার পথে রাস্তাঘাট মানে আপনার স্পুকি কিছুই মনে হবে না। তো যখন আমরা পৌঁছালাম ওখানে, তখন অলরেডি দুপুর হয়ে গেছে, দুপুর বিকালের দিকে। তো আমরা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, ওখানে বসলাম, কারণ জিনিসগুলো ঘটে রাতে মানুষ বলে, অ্যান্ড ইট হ্যাজ টু বি এ ফুল মুন ছিল না। তো তারপরও জাস্ট দেখা যে কিছু দেখা যায় কিনা। তো ওখানে যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে একটা বাড়ি আছে, বাড়িটা অনেক পুরনো। ওই সময় একটা আপনার মানে একজন মানে সাদা মানে তিনি কিছু দাস ওখানে রাখতো আর কি, ওখানে ওইটা নিয়ে তার উনি মানে ওই দাসদেরকে ওখানে রাখতো, দাসদের আলাদা ক্যাম্প ছিল, এবং সে একটা মানে ভাইসরয় টাইপের ছিল ওই জায়গায়, মানে বেশ অর্থশালী লর্ড টাইপের একজন। তো সে নাকি ওখানে আপনার আপনার যে তার আন্ডারে যেসব দাসগুলো ছিল তাদেরকে নির্মম অত্যাচার করতো, এটা সেটা অনেক চাবুক মারতো, এই করতো সেই করতো, বিভিন্ন রকম অত্যাচার যা আমরা বইতে দেখি, ইতিহাসের বইতে এই ধরনের কাজ সে করতো। তো এরকম হয়ে এক সময় মানে আপনার দাসরা একটা বিদ্রোহ রচনা করে, তারা চিন্তা করে যে না মানে এইভাবে থাকবো না। তো ওরা যেটা করে, একদিন রাতের বেলা ওই লর্ডকে তারা ধরে মানে মেরে তার গলা কেটে ফেলে, তাকে ডিক্যাপিটেট করে দেয়, আর তার বাড়িঘর জ্বালিয়ে দেয়। তো এনিওয়ে, তো জ্বালিয়ে দেওয়ার পরে আসলে ওখানে ওইভাবে ওইটা অনেকদিন অ্যাবান্ডেন্ট থাকে, পরে আবার সম্পত্তিটা তার বংশধররা নেয়, রিইনকার্নেট করে প্রপার্টিটাকে। বাট ওইখানে ওই একটা মানে ব্যাপার চলে আসে যে অনেকেই দেখে রাতের বেলা যে বিশেষ করে আপনার ফুল মুনে যে ওই যে লর্ড সে ঘোড়ায় চেপে, তার গলা নাই, অ্যান্ড হি ক্লেমস ফর হিজ হেড, নিজের মাথা খোঁজে। তো এটা হচ্ছে মাথাটা খুঁজতেই সে হ্যাঁ বের হয়। এবং এইটা কিন্তু সব জায়গায় হেডলেস হর্সম্যানের যেখানেই মিথটা আছে সেটা এরকমই একই কথা বলে সবাই, যে হি ক্লেমস ফর হিজ হেড। সো ইটস সোর্ট অফ মানে এটা এক ধরনের কাইন্ড অফ ডিমন বা জিন বা হোয়াটএভার যাই বলেন, তার টাইপটাই এই আসলে। তো এনিওয়ে, তা আমরা যাই যে মানে খোঁজ খবর নেই, দু একজনের কাছে জিজ্ঞেস করি। তো অনেকে হাসাহাসি করে যে এত বছর পরে তুমি কি খুঁজো, এখানে এরকম কিছু নাই। আবার কিছু মানুষ সুপারস্টিশিয়াস, তারা বলে যে হ্যাঁ আসলে এখানে গেছে, আমার অমুক দেখছিল। তো এনিওয়ে, আমরা খুঁজতে সেই বাড়িটা পাই। তো এটা তখন মনে করেন যে বেশ পুরানো হয়ে গেছে, এবং ওখানে কারো মানে প্রপার্টির একটা ওনারশিপও আছে, এবং সে ওখানে নো ট্রেসপ্যাস দিয়ে আটকায় রাখছে প্রপার্টিটা। তো আমি আর ওই চিন্তা করি যে সন্ধ্যার পর ওখানে আমরা যাব, যে নো ট্রেসপ্যাস এলাকায় থাকবো, যদিও এটা আইনত দ্বন্দ্বনীয়, বাট আপনাকে কিছু পেতে হলে যেতে হবে। তো আমরা 7-8টার দিকে ওখানে ঢুকে যে ওখানে বসি। তো বেশ ঠান্ডা ছিল আবহাওয়া তখন, আমরা বেশ একটু ঠান্ডা লাগতেছে, ওখানে বসে দেখি যে আশেপাশে আপনার অনেক সুগার ক্যান ফিল্ড, মানে আখের ক্ষেত আছে, তারপর আরেক সাইডে ভুট্টার ক্ষেত, কর্ন ফিল্ড। তো ওখান থেকে আমরা হাঁটাহাঁটি করতে থাকি। এক সময় দেখা যাচ্ছে কোনো মানুষজন একদম নাই হয়ে যায়, কারণ পুরো আপনার ধুধু মানে জায়গাটা, কোনো মানুষজন নাই, রাস্তাঘাট একদম নির্জন, মানে মাটির রাস্তা, কিন্তু জায়গাটা আপনার না মানে আপনার যে নর্মাল যে আমরা যে রাস্তা দেখি সেটাও না, কান্ট্রি রোড টাইপের। ওখান থেকে মনে করেন যে গাড়ি ঘোড়া আর কি চলাফেরা করে কোনো মতে আর কি। তো হেঁটে আমরা ওই বাসাটার কাছে যাওয়ার পর একটা মানে শীর্ষের অনুভূতি এমনি হতে থাকে, বিকজ আপনার অনেক রকম স্মৃতি মাথায় আসে যে দেয়ার সো মেনি থিংস আর অ্যাকচুয়ালি আপনার হ্যাভ ডান, এখানে অনেক কিছু হয়েছে, অনেক রকম কাহিনী, অনেক স্মৃতি বিজড়িত জায়গা। তো আমরা হাঁটতে যেখানে যাই, এক পর্যায়ে ওখানে যে নো ট্রেসপ্যাসিং যে ফেন্সটা আছে ওইটাও আমরা ক্রস করে আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে হাঁটতে থাকি। তো বাসার পাশেই কাছেই যেয়ে দেখি একটা গ্রেভইয়ার্ড, ওখানে আপনার কবরস্থান। তো কবরস্থানে যেয়ে দেখলাম যে অনেক নাম ফলক আছে, মানে এটা পড়া যায় না অন্ধকারে, আমাদের ফ্ল্যাশ লাইট ছিল যেহেতু মারছে। তো বুঝলাম যে ওই ফ্যামিলি ট্রিজের মানুষজন ওখানে ব্যারিড। তো যখন আমরা ওগুলো দেখছি, হঠাৎ করে মনে হলো যে দূরে প্রায় আপনার সেই কবরগুলোর শেষ মাথায় কোনো একটা অবয়ব, মানুষের মতো অবয়ব, লাইক ড্রেসড ইন অল ব্ল্যাক, অথবা সে একটা পুরো শ্যাডো, দুটোর একটা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমরা সাথে ফ্ল্যাশ লাইট মারছি। ফ্ল্যাশ লাইট যখন মারছি তখন কিছু নাই, জায়গাটা পুরো ফাঁকা। এবং এই অবস্থায় মানে আমরা খুব টেনসড হলাম যে আসলে কি মানুষ ছিল এখানে, থাকার তো কথা না। নো ট্রেসপ্যাস, এবং ট্রেসপ্যাস যে ব্যারিয়ার ছিল ওটা ক্রস করে আমরা ভিতরে ঢুকছি ওখানে। তো
আমরা হাঁটলাম, হেঁটে হেঁটে আবার ওই যে জায়গায় মানুষ দাঁড়ানোর কথা ওখানে দাঁড়ালাম। ওইখানে যখন গেছি তখন আবার মনে হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে কে দাঁড়ায় আছে। তো সেখান থেকে আবার আলো মারলাম, ওইখানেও কেউ নাই। আমাদের জাস্ট আপনাদের এটা মনে হচ্ছে যে হ্যাঁ মানে একটা জায়গা আমরা দেখলাম, আমরা যখন হেঁটে ওখানে গেলাম ওখান থেকে কেউ নাই, আবার যখন ওখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, এই পাশে কেউ নাই। তো আমরা একটু মানে ভয় পেলাম মানে মনে হলো যে আসলে সামথিং, এবং আপনাকে সবসময় মানে একটা মনে একটা ফিলিংস জানান দিচ্ছে যে কিছু একটা আছে এখানে। তো আমরা হেঁটে হেঁটে আসলাম, ওই বাসাটার কাছাকাছি গেলাম। মূল যে বাড়ির স্ট্রাকচারটা এটা অনেক পুরান হয়ে গেছে, অনেকটা আমাদের যে লালবাগের কেল্লা টাইপের, রিইনকার্নেট করার পরও এটার অনেক এখন কেউ থাকে না, বেশ পুরনো অবস্থা, হয়তো স্টেট ক্লেম করে ফেলবে এটাকে, এরকম একটা অবস্থা। জাস্ট ওখানকে গেলাম, ওখানে আপনার যে সিঁড়ি ছিল ওখানে আমরা বসলাম। তো যখন বসে আছি মনে হচ্ছে যে বাসার ভেতরে কথা বলছে কেউ, ইটস লাইক সাউন্ড, লাইক মাম্বলিং সাউন্ড, কেউ কথা বলছে ভেতরে। তো ওখান থেকে হেঁটে আমরা ওই ভেতরে গেলাম আর কি, যে জায়গাটা করিডোরের টাইপের, কান পাতার চেষ্টা করলাম, নিস্তব্ধতা। দেখতেও কিন্তু আমাদের স্পষ্ট মনে হচ্ছিল যে কেউ কথা বলছে ওখানে, মানে ভেরি স্ট্রেঞ্জ থিং। তো এই অবস্থায় আমরা হেঁটে হেঁটে আবার যখন সিঁড়ির কাছে আসলাম তখন মনে হচ্ছে ঠিক ওই যে কবরের যে সারি ছিল তার ওই পাশে গাছ ছিল একটা, গাছের নিচে একজন না কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। এবং আমাদের পুরা মানে শরীর তখন কাটা দিয়ে উঠছে, এখনও কাটা দিয়ে উঠতেছে চিন্তা করলে, যে ওইখানে কয়েকজন মানুষ কীভাবে ঢুকবে। রাত প্রায় 9টা-10টা বেজে গেছে এবং নোবডি ইজ অ্যারাউন্ড, এবং ওখানে মানে ইলেকট্রিসিটিও নাই, বিকজ ইলেকট্রিসিটি তো থাকে যেখানে আপনার মানে কোনো কিছু হয়, ওখানে তো কোনো কিছু নাই, ইলেকট্রিসিটি নেই, অন্ধকার পুরা। এর মধ্যে জাস্ট আকাশের যে আলোটা আছে হালকা মনে করেন চাঁদের আলো, এটাতেই মানে যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে কয়েকজন মানুষ দাঁড়ানো। তো আমরা এবার আর ফ্ল্যাশ লাইট মারতে সাহস পেলাম না ওই জায়গায়, মনে হলো কিছু একটা হবে ওখানে। তো হেঁটে হেঁটে আসলাম, ওখান থেকে আস্তে আস্তে সরে সরে আসলাম, কবরগুলো সারির কাছে আসলাম, পাশে এসে দূরে তাকালাম এবং মনে হচ্ছে তখনও মানুষ দাঁড়ায় আছে এবং আমাদের দিকেই তাকায় আছে। এবং ইট ওয়াজ সো মানে হরিফিক ফিল, মানে ডেঞ্জারাস জিনিস। তো এইভাবে আমরা তখন প্ল্যান করলাম যে আসলে এটার ভিতরে থাকা ঠিক না, আমরা ক্রস করে চলে যাব ওই পাশে। তো হেঁটে হেঁটে যখন নাকি আমরা ওই ফেন্সের কাছে আসছি, যখন আমরা আবার ক্রস করবো ফেন্সটা, এই সময় মনে হলো যে দুটো কুকুর মানে দৌড় দিয়ে আসতেছে এদিকে, এবং মানে কুকুরের পায়ের শব্দ এবং আপনার খুব স্পষ্ট পাচ্ছি আমরা। দ্রুত ফেন্স বেয়ে উঠলাম এবং উঠে ফেন্সের ওই পারে যখন নামলাম তখন দেখলাম দুটো কুকুর দাঁড়ায় আছে ফেন্সের ওই পারে, তাদের চোখ দুটো জ্বলতেছে, মানে দে হ্যাভ দ্য গ্লুমি আইস, মানে গ্লোয়িং আইস, গ্লোয়িং আইস, চোখ জ্বলতেছে এবং মানে দাঁত বের করে রয়েছে। দে আর নট বার্কিং, ডাকতেছে না, কিন্তু গড় গড় সাউন্ড বের করতেছে মুখ দিয়ে। এবং মানে ইট ওয়াজ সো মানে হরিফিক যে একটা কুকুর কিন্তু ওই ফেন্সের ওই পারে থাকার কথাই না। হ্যাঁ, ওখানে কোনো গার্ড করার কিছু নাই, ওখানে কেউ থাকেও না যে কুকুর পালবে। এই কুকুর দুটো কোথায়, কুকুর দুটোর রং কালো, ব্ল্যাক ডগস। এবং আমরা মানে বেশ ভয় পেয়ে যাই। কুকুর কেমন করে থাকে মানে এরকম জায়গাতে, সেটাও আমরা শুনবো, আরো ঘটনা আছে আমাদের কাছে যে যেখানে থাকার কথা না সেখানে কুকুর আছে। তো মানে আমরা বেশ ভয় পেয়ে যাই এবং আমি আর রয় তখন তাড়াতাড়ি দৌড়ানোর মতোই আর কি হাঁটতে থাকি। এবং তখন যেটা মনে হয় রাসেল ভাই, যে দুই পাশের যে আপনার আক্ষেপ ছিল মনে হচ্ছে ওগুলো মারায় কারা জানি আসতেছে, মানে লাইক সাউন্ড, মানে গাছ টাছ পাড়ায় আসলে না মানে একটা দেখবেন সাউন্ড হয় গাছের মধ্যে দিকে আসলে এরকম। এবং প্রচণ্ড মনে করেন যে ভয়ের অবস্থা। তো এক পর্যায়ে রয় বলল রান, তা আমরা দৌড় দিলাম। দৌড়ায় যখন যাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে পাশ দিয়ে আমাদের পাশে দিয়ে দৌড়ায় যাচ্ছে কেউ। এবং এই পর্যায়ে আমরা গাড়ির কাছে চলে আসি, গাড়িতে মানে আপনার চাবিও ঢুকতেছিল না, মানে খুব ভয়ে গাড়ি খুলে আমরা জাস্ট টার্ন ব্যাক করে চলে আসি। এবং এসে যখন নাকি আমরা নিয়ারেস্ট একটা 7-Eleven থামার পর ওখানে জিজ্ঞেস করি, মানে ওখানে একটা লোক কাজ করছিল, আর নাম এখনও মনে আছে, লোকটার নাম টম। তো কথা বললাম, আমরা বলতেছে যে ওয়ার ইউ গাইজ কেম ফ্রম। আমি বললাম যে উই ওয়েন্ট টু দ্যাট হন্টেড প্লেস। ইয়া, ইট ইজ হন্টেড প্লেস। এটা আসলে একটা ভৌতিক জায়গা, কেন গেছিল তোমরা? আমি বললাম তুমি কেন, এর আগে অনেকেই বললো, তারা বললো তেমন কিছু নাই এত বছর। বলে যে কাজ করে না বা যে আশেপাশে থাকে না সে জানে না। আমার এই দোকানটা কাছাকাছি এবং ওই রাতের বেলা ওই এলাকায় কেউই যায় না, এমনকি ওখানে যারা ফার্মাররা কাজ করে তারা ওই সন্ধ্যা মেলানোর আগে ওখান থেকে চলে যায়। তোমাদেরকে কে এইসব ইনফরমেশন দিতে জানি না, তোমাদের এতটুকু বোঝা উচিত যে এই জায়গাটা এতদিন পড়ে আছে, তোমাদের মাথায় কি একবারও ঢুকলো না যে এটা স্টেট এখনও ক্লেম করে নাই, এটা এইভাবে পড়ে আছে, এটাকে এখনই করা হচ্ছে না, কারণ এটার মালিকানায় সমস্যা আছে, মানে এখন স্টেটের সাথে এটার ফাইট চলে, এটা দিচ্ছে না, স্টেটকে দিচ্ছে না। এবং দ্য থিং ইজ হোয়াট, এইটা কোনো আশ্চর্য কারণেই কীভাবে ফাইট হচ্ছে, কীভাবে আটকে আছে এটা কেউ জানে না, মানে আনসলভডভাবেই জায়গাটা পড়ে আছে। শেষ হয়ে গেল আমাদের এই আয়োজন।
অপেক্ষায় থাকলাম আপনাদের ফিডব্যাকের। যদি ভালো লাগে ফিরে আসবো বারবার। আপনাদের ভালোবাসার কারণেই ভূত এফএম এসেছে এতটা দূর, এবং ভবিষ্যতে আমরা চাই আপনাদের ভালোবাসা। সেই জন্য মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm। আর ভুল হবে না, কারণ এটি সংরক্ষিত থাকবে সিডিতে। আর একদম ভুলবেন না, ভূত এফএম প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 11:59 শুধুমাত্র রেডিও ফুর্তি 88.0 FM এ। কথা হবে আবার কোনো স্পেশাল এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভূত এফএম বইমেলা থেকে। ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, এবং চলছে ভূত এফএম। এবং ভূত এফএম আপনাদের সবাইকে আবারও কিরকম হচ্ছে এমনি জাস্ট একটা ফান মজা আর কি। ওকে, সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে, একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, ওই বাসাটা কেউ থাকে না, আচ্ছা, বাসাটাতে অনেক সমস্যা হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে, তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কানাডার সিটিজেন হয়ে গেছে, উনি ওখানেই থাকে, বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে, এবং এই বাসায় কেউই থাকে না, একটা কেয়ারটেকার জাস্ট বাইরে আর একটা বিল্ডিং এ থাকে। ওকে, সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা। তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই, সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা একটু দেখতে চাই, শুনছি বাসাটা একটু অন্যরকম। কেয়ারটেকার বললো যে ঠিক আছে অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। তো রাতে আমি গেলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো ওই প্ল্যানগুলো প্ল্যান করে আমি ওখানে যাইনি। সো বাট ফরচুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল, ছোট একটা ক্যাম্পকর্ডার ছিল, তো ছোট একটা ক্যাম্পকর্ডার, আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকি ছিল, রেড ডটের শুটিং ছিল। তো আমি শুভ্র ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকি গুলো দেন, আমাদের লাগবে। আমরা 3 জন গেলাম তখন। ওকে, তো ওখানে ঢুকলাম, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 12:15 দিকে। 12:15 দিকে ঢোকার পরে 15 মিনিটস তো যায়নি, আমরা 3 জনের মধ্যে একজন বলে যে শোন ভাই আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাই। আচ্ছা, তখন আমি বললাম ওকে ফাইন, বাসার বাইরে গাড়ি রাখা আছে, তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দাও, আমরা আছি এখানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। সে চলে গেল, আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল ইমরান নাম। ওকে, তখনও আমাদের কিন্তু এই ভূত স্টিমটা হয়নি, আমি এটা ভূত স্টিম হওয়ার আগের কথা বলছি। ওকে, ইমরান আর আমরা দুজন বাসাটার ব্যাপারটা মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল, একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না, মানে বোঝাতেও পারবো না, ফিলিংটা ভালো ছিল না। আচ্ছা, অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি, মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে, কেমন জানি লাগছে, একটু অন্যরকম লাগছিল। সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরান তুমি কি ঠিক আছো, তোমার কেমন লাগছে? তখন বলে যে শুন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না। আচ্ছা, তখন আমরা সব একটা করে দোতলা একটা বাসা, আমরা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে 2টো রুম আছে, একটা দোতলায় কোনার একটা রুম, আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন, ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, বাসাটা পুরো বাই দ্য ওয়ে বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই, পুরো ও মাই গড, এটা তো ধুলা নাই, ধুলা আচ্ছা, কিছু নাই, কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই, 2-1টা শেলফ আছে, মানে এই বাসাটাতে কেউই থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝোলানো ছিল, তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান। তখন আমি বললাম আপনি যাবেন না? বলল না। ওকে, সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয়, ওই পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে, ওখানে সে থাকে, সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না, তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তখন থেকেই আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি। সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে 2টো রুমে গিয়ে না বেশ অন্যরকম, মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না, মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই, মানে কেমন জানি লাগছে। সো তখন আমি ইমরানকে বললাম, ইমরান এই 2টা রুম তো কেমন জানি লাগছে, একটা কাজ করি, তুমি একতলায় ওই রুমটাতে থাকো, আমি দোতলায় রুমটাতে থাকি। তো আমরা 2জন আলাদা হয়ে গেলাম, স্প্লিট আপ। সো সে নিচে, আমি উপরে ওয়াকিটকিতে কথা বলছি, হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে, মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে, বাচ্চাদের মতন করে, ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না, আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম্পল, মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে, কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপে ধরে রাখে, মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে আর কি। জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে, এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল, সেও শুনেছে, আমি দোতলাতেও শুনেছি, একই আওয়াজ, এবং
কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ। ওকে, ইমরান উপরে আসতে বলে যে শুনবে আপনি কিছু শুনছেন? আমি বললাম যে হ্যাঁ আমি শুনছি। তা আমরা আশেপাশে রুম ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম, তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে। ওকে, আমরা দৌড়ে দুজন ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই, ছাদে কিছু নাই, নিচে ধূপ টাইপের একটা আওয়াজ হয়েছে। ওকে, আমরা আবার নিচে আসলাম, নিচে এসে দেখলাম নিচে কিছু নাই। তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম ওই রুমে একটা ক্লোজেট ছিল, দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল। তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম, ওটা পারছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম, ছাদ থেকে যখন নিচে আসলাম এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন, খোলা। ওকে, সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, ওটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে। সো এটার সাথে ভৌতিক কিছু নাই। সো ব্যাপারটা এরকম। আচ্ছা, বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথা টাথা অনেক ভারী হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা কখনই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি। মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওইরকম একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকিটকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায়, আমি আমরা আলাদা হয়ে গেছি। ওয়াকিটকিতে ওকে বলছি আচ্ছা তুমি তো কিচেনের পাশে দেখো, মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে তুমি তো কিচেনের পাশে অনেক খিদা লাগছে, দেখো তো ফ্রাইড চিকেন টিকেন পাওয়া গিয়ে ফাইলিং করছি, জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে, এক হাত পিছনের দিকে হবে, মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে, মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিল। আচ্ছা, ঠাস করে একটা আওয়াজ। এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি, আমি সাথে সাথে ঘুরেছি যে কি, এটা একটা অ্যাবান্ডেন একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি এবং এই রুমে কিচ্ছু নাই, কোনো একটা ফার্নিচার নাই, হঠাৎ করে এটা কিসের আওয়াজ? আমি ঘুরেছি, ঘুরে আমি কিছু দেখিনি। আওয়াজটা এতই জোরে হয়েছিল, মানে বেশ জোরে। ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল, যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে। এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি, যাবতীয় জিনিসপত্র। মানে আমি ঠিক এটা, আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনাসামনি দেখা গেছে, এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট। বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে। বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে, যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে, সেই বাসায়, ওই বাসার কনস্ট্রাকশন, মানে বাসাটা বানানো যে হয়েছে, সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা, মোজাইকের মধ্যে, এগুলো জিনিস থাকার কথা না। এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে, ও মাই গড, যে টাইপের জিনিসপত্র লাগে, আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা ওখানে দেখেছি। আচ্ছা, আছে ওই বাসায়, মানে একটা রুম আছে, রুমটার যে শেপ, ফ্লোরের মধ্যে যে ডিজাইন, দিস ইজ অ্যাবসার্ড। এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে, আমাদের কাছে আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে। এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি, আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি, আমরা থাকতেই পারিনি, বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে। আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে। এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে। ঘটনাটা যাই হোক নাই হোক, আমরা 3:15টার সময় বের হয়ে চলে এসেছিলাম। যখন আমরা হোটেলে এসেছি, হোটেলে আস্তে আস্তে ইমরান বলল যে শোন ভাই আমার শরীর অনেক খারাপ লাগছে, রাইট। আমরা শুয়ে পড়ছি আয়সা, আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল, ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্র ভাই ওখানে ছিল, গাজী শুভ্র, রেড ডটের, ওনারা যে অ্যাডের কাজের জন্য, শুভ্র ভাইকে আমি দিয়ে বললাম শুভ্র ভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ, আমার কাছে একটা ফুটেজ আছে, এই টেপটা আছে, টেপটা আপনি রেখে দেন, রেড ডটে পুরো লক আন্ডার লক এন্ড কি রাখেন, এটা খোলার দরকার নেই। আচ্ছা, এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো, এখন দেখার দরকার নেই, এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ আছে আমার কাছে ভালো লাগে না, এখন খুলতে চাই না, বেশ অশুভ লাগছিল। হ্যাঁ, শুরু ওটা ওইভাবেই রেখে দিয়েছিল। এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি, আমি দুপুর 12টার দিকে বোধহয় ঘুম থেকে উঠলাম। ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে আমার অনেক জ্বর,
আমার 102 এর মতন জ্বর ছিল, আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউয়াসলি। সো আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো, কোনো রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল, এই জন্য হতে পারে, মানে আমরা বলছি না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। এবং এই যে এই ঘটনাটা ঘটলো, এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে, কজ আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমি ভালো ছিলাম না, তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল। এবং গেস হোয়াট, আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা, ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য। তা আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম, সো রেজলিউশনও ভালো ছিল না। যখন আমরা ওই টেপ থেকে, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, শোন ভাই ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি। আচ্ছা, হচ্ছে মানে তখন আমরা ভর্তি স্টিম টুম সবকিছু ছিল না, এই না সে না, ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম। সো হি ওয়াজ লাইক না, এটা এখন দেখার দরকার নেই এসে, কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন। তো আমি আর জিবরান অনেক দিন ধরে শোন ভাই উই ওয়ান্ট টু গো দেয়ার, আমরা যাবো, এসেই হি রিফিউজড। তখন ভৌতিকের ব্যাপার ছিল না, বাট হিজ লাইক না, ওখানে আমি আবার যাবো একবার, কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যখন আসলে কি হচ্ছে, কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না। ওকে, এই করতে 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 ফাইনালি আমরা বলতে দেন উনি ফুটেজটা বের করলো আর কি। এটা বেশ অনেকদিন পরে, 1-1.5 বছর পরে, অ্যাটলিস্ট 1 বছর পর। ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুটের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফএম, এবং ভূত এফএম আপনাদের সবাইকে আবার হোসেন, খন্দকার সাকাত হোসেন, আমরা দুইজন আপনার ডিউটি শেষ করে ক্যাম্পে ফেরত আসছিলাম, ট্রেনিং সেন্টারে ক্যাম্পে। তো আসার সময় আপনার ক্যাম্পে আসার একটু আগে একটা আম গাছ আছে, তো ওটার গোড়াটা আপনার ভালো করে বাঁধা কিন্তু ভাঙা। আচ্ছা, তো ওখান থেকে একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো, আপনার বলের মতো একটা আগুনের একটা দলা আলো উড়ে আপনার ওই ট্রেনিং সেন্টারের ভিতরে 2 তলা একটা আপনার মাটির 2 তলা বাড়ি আছে, ওটাই এসে বসলো। বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফলো নিলাম, নেওয়ার পরে ওই বিল্ডিংটা থেকে 10 থেকে 15 হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ভালো করে আপনার লক্ষ্য রাখলাম, 5 ফুট 5.5 ফুট ইঞ্চি, 5 ফুট 5.5 ফুট আপনার লম্বা হবে। আচ্ছা, তো একটা মেয়ে হলো, সুন্দর একটা মেয়ে, ইয়াং। তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলংকার আছে, প্লাস আপনার মাথায় তাজ ফাজ, হাতে আংটি, অনেক কিছু আছে দেখার মতো, খুবই সুন্দর। তো ওইখানে আমরা প্রায় 7-8 মিনিট ধরে দেখলাম। তো সেই সময় আমরা দিশাহারা ছিলাম যে আমরা কি দেখছি, কি করছি, কোথায় দাঁড়িয়ে আছি, এমন কোনো আমাদের সেন্সে ছিল না। তারপরে আপনার হঠাৎ পলক পড়ে যায়, যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার সাখাওয়াত, ওনার পলক পড়ে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারে না, চোখের পলক পড়ার পরে। তো আমি ওনার থেকে 2 থেকে 2.5 মিনিট বেশি দেখেছি, তো আমার পলক ওই সময় পড়েনি। তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করছে, তারপরে আমার সেন্স টেস্টে প্লাস আমার পলকটা পড়ে গেছে। তারপরে তো ততক্ষণ পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন? জি, কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানসিক দৃষ্টি যখন ফিরে আসে, তো সেখন আমি বুঝতে পারি যে আমাদের দুইজনকে ডাকছিল হাত দিয়ে। মানে আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে অনেকটা মনোজাতের মতো করে সামনের দিকে ডাকছিল। তারপরে আরেকটা বিষয় হলো, মেয়েটা অস্থির এক জায়গায় দাঁড়িয়েছিল না, 4টে অথবা 5টা দরজা আছে 2 তলায়। আচ্ছা, তো এক সময় এক দরজায়, আর যে দরজায় যাচ্ছে যতটুকু মানুষটা, অতটুকুই আপনার শুধু আলোর ঝিলিক, এছাড়া অন্য কোথাও না, অন্য কোথাও কোনো আলোর ঝিলিক ছিল না। তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে, যে মনে করেন প্রায় 3 থেকে 4 দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন। তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর ট্রেনিং স্যার ছিলেন, তো স্যার বলল কোনো সমস্যা নাই, এখানে এমনটা হয়ে থাকে। আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে দুইজনের চোখে পড়ছিল, ঠিক একইভাবে তোমাদের দুইজনের চোখে পড়লো। এবং সেটা কি তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম আপনিও কি ঠিক সেরকম দেখেছেন? জি, ঠিক
এরকমই দেখছি, কিন্তু একটু কম বেশি আর কি, আমরা একটু বেশি দেখেছি। আচ্ছা, এরকম কোনো ঘটনা কি ঘটেছিল যে কোনো গন্ধ পেয়েছিলেন ওই সময়? গন্ধ, হ্যাঁ গন্ধ পেয়েছিলাম, কিন্তু গন্ধটা যেমন আপনার এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনার আগরবাতি টাইপের কিছু জ্বালাই, সাধু সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে, ঠিক মিষ্টি গন্ধ আর জি কি। জি জি, এই টাইপের একটা, তার মানে যেমন ধূপ টুপ জ্বালাইলে যেমন আপনার একটা ইয়ে হয়, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ অমন টাইপের একটা ইয়ে। এবং আপনি নিশ্চিত যে যখন আপনি দেখছিলেন এই ঘটনাগুলো তখন আপনি পুরোপুরি জেগেছিলেন? জি পুরোপুরি, আমি পুরোপুরি জেগেছিলেন। এবং জি, এই জেগেছিলাম। ওই এলাকায় কি আর মানে এই ছাড়া ওই যে 2.5 বছর আগে আরো অনেকেই কি দেখেছে এরকম কোনো ঘটনা আছে? দেখছে, এর আগে দেখেছে, এর আগে আপনার আমি যা দেখেছি এর থেকেও জিনিসটা শুনলাম, আমি শুনেছি অ্যাক্সেস ছিল। আচ্ছা, আরো অনেক বেশি ছিল। হ্যাঁ জি, আরো বেশি ছিল, কিন্তু সেই সময় আপনার ওই বাড়ির ভিতরে আপনার হিন্দুদের বাস ছিল, তিনারা এখন নাই। যে পরে যেটা শুনেছি নেক্সট টাইমে ওনারা ভারতে চলে গেছেন ওই পুরা জমি জায়গা বেচে দিয়ে, এই জন্য এখন অনেক কম দেখা যায়। আচ্ছা, পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি? আমি যখন হ্যাঁ, পরবর্তীতে আমার সমস্যা হয়েছে 3 দিন, তার মানে আমার এমন মনে হতো প্রায় 3 দিন বেশি সমস্যা হয়েছে, আমি ঘুমাইতে পারিনি। আর আমি প্রায় 15 থেকে 20 দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওই দৃশ্য আমার সামনে চলে কিন্তু আপনার আসতো। কোনো ক্ষতি করেনি সে? জি না, আমার কোনো ক্ষতি করেনি। এই জন্য যে আমরা শুনছিলাম জিবরান ভাই একদিন বলছিলেন আমাদেরকে, জিবরান ভাই এবং সুমন ভাই আমাদের সাথে কথা বলছিলেন এবং বলছিলেন যে যে সমস্ত মানে এই সুবাসের ব্যাপারটা আর কি, যেটা সাধারণত এরকম মিষ্টি সুবাস পাওয়া যায় গুড স্পিরিট তারা ক্ষতি করে না, কিন্তু দেখা যায়। আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন? জি না, ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হয়নি, কিন্তু পরে আমি নার্ভাস হয়েছিল। ওই সময় ভয় লাগেনি, কিন্তু পরে মনে পড়লে প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না, নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে আমি অনেক ইয়ে করে ওনাকে বারবার আমি চার্জ করি, বলছে হ্যাঁ তুমি যা দেখলাম আমি তো তাই দেখলাম। রাইট। তারপরে আমি কনফার্ম হয়েছি। থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য। আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন, তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো। দুজন আছেন, ইনফ্যাক্ট আজকে আরও দুজন নতুন আমাদের সাথে জয়েন করেছেন, তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব এবং তারপরে একটা সময় তাদের গল্পগুলো শুনবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। আচ্ছা। আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি। ঘটনা আমি যেটা আজকে শেয়ার করব সেই ঘটনাটা আমরা আরেকটু পরে শুনবো। ওকে, সেই ঘটনাটা আমরা পরে শুনবো। এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন, আমাদের সাথে জয়েন করেছেন, তার পরিচয়টা আমরা জানবো। Thank you, Russell, and hello to everyone. আমার নাম রিয়া, আমি ম্যাক অ্যাডভার্টাইজিং এ আছি, and that's also an ad agency, and I'm working as a client services manager. Okay. So আজকে I'm here to join your adda and also accompanying my friends who are working in Buddhist. Okay. So সবার সাথে বসে গল্পগুজব করার জন্যই আসা। বেসিক্যালি আমরা এখানে ভূতের গল্পগুলোই করি এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন। সাকিব ভাই, আজকে কি অবস্থা বলেন একটু? খুব ভালো অবস্থা। আজকে যে স্টোরি দিয়ে শুরু করলাম, এরকম যদি রাতে আমার হয় তাহলে আমি অনেক ভয় পাবো। আমি স্যালুট জানাই যে আপনি ভয় পান নাই। সেটা শুনেই ভয় লাগছিল কিছুটা। আমি শুনে খুব অবাক হয়েছি, কিন্তু উনি পরে ভয় পেয়েছিলেন এটা বলেছেন অবশ্য। এটাও কিন্তু একটা বেশ ইউজুয়াল আর কি, মানে পরে মানে ওই সময় হয়তো ঘোরের মধ্যে থাকে, পরে হয়তো ভয়টা পায়। রাইট। তো আমরা একটা ব্রেকে যাই না, একটা ব্রেকে যে তারপরে আমরা গল্পে ফিরে আসবো কিছুক্ষণ, একটা খুব অল্প একটা ব্রেক। সেই শালা পরামর্শের জন্য, কোনো প্রবলেমের সমাধানের জন্য। তো আমি এরকম ভালো দেখেছি, জেনুইনও দেখেছি, আবার ফেকও অনেক দেখেছি। তো মাথায় সবসময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না আগে দেখি কোথায় ফাঁক ফোকর আছে, কি ব্যাপার। তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম, যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ, যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছি উনি বলছেন হ্যাঁ এরকম জিনের থ্রুতেই তারা কোনো একটা, ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু। তো ওরা নামাবে যে রুমটাতে ফার্স্টে নিয়ে গেল, আমাদের রুমটাতে। আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয়। ওকে। ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই, ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম। তো আমরা 3 জন ছিলাম একসাথে, 3 জনকে পাশাপাশি দাঁড় করিয়েছে, আমি মাঝখানে দাঁড়ানো। এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি 3টা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে 3 জনের আলাদা আলাদা নাম লিখে সে ওটাকে ফোল্ড করলো, করে যার নাম যেই কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়ে একটা কাপের মধ্যে সে 3টা কাগজ একসাথে রাখলো। আচ্ছা। রেখে হি বার্নড ইট। আচ্ছা। বার্ন করে, তো আমি এই কাজ কারবারগুলো সে যখন করছে, আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করেই গেছি যে কিছু একটা এখানেও হয়তো বা ফাঁক ফোকর আছে,
তো বাই দ্যাট টাইম আই এম লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে, কোন দিক দিয়ে কোনো মাইক টাইক কিছু রাখতে পারে, কি হতে পারে নেক্সট, আই ডোন্ট নো। ওকে, বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না। তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লকড একটা রুম, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই, একটাই দরজা, যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে, এটাতে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট। এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা, একটু বড় পিড়ি টাইপের। তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে, আমি গেছি তাদের সাথে ওখানে তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওখানে জ্বালিয়ে টালিয়ে ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো, বসিয়ে আমাকে বললো যে তুমি যে ওড়নাটা পরে আছো এই ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে, মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা, করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ, এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে। আচ্ছা। এবং এই রুমের লাইট বন্ধ, বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে, এবং আমি ওই লাইটের কিছুটা হলেও আলো, এবং রুমটা এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় না, তো একটা মোটামুটি আলো আধারের। এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে, আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি। তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো, কোনো রকম ভয় পেও না। এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি আপনি এখন একা। জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম। আচ্ছা, হ্যাঁ, এবং আমি লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে বসে আছি ঠিক মাঝখানে, এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে, এবং ঘরের মধ্যে কোনো আলো নেই। ঘরে ওই পাশের রুমে আলো জ্বলছে এবং ওই রুমের আলো কিছুটা হলে আসছে, রাইট। তো আই ফিল অল অন আ সাডেন যে আমার মাথার উপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে প্রচন্ড, মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস, অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো, এটাও বুঝলাম, আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকের দেয়াল দিয়ে বেরোয় গেল বা কিছু একটা বাতাস। হ্যাঁ, বাতাস, এবং প্রচন্ড জোরে একটা, এবং জাস্ট ইটস আ ম্যাটার অফ 3-4 সেকেন্ডস মেবি, ওকে, দ্যাটস অল। এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে, আই রিয়েলাইজ যে আমার ওড়না যেহেতু সামনে বিছানো, কিছু একটা পড়েছে। আচ্ছা, আমি জানি না, তো অতখানিও আলো আসছে না, এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখবো। তো আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া বের হয়েছে, কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, আর আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাইরে থেকে বললো যে তুমি বের হয়ে আসো। আমি ওই হাতটা দিয়ে ওড়নাটাকে এভাবে আমার বুকে জড়িয়ে ধরে, আমি দেখিও নি, আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি, মাটিতে বসে পড়েছি, পরে আমি ওড়নাটা এভাবে সামনে ছড়িয়ে দিয়েছি। তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন, কিছু অনেক পুরনো বোনস, এবং সাথে আরো কিছু কাগজ। হ্যাঁ, এবং ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিকে যেটা করা হয়, যে ইউনো একটা পুতুলের মতন আঁকা ছিল, এবং ওটার পেছনে রিলিজিয়াসলি আমি হার্ম করতে চাই না, তারপর আমি বলি যে সূরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল, এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে, এবং ওপরে লেখা ছিল 3 বার মুসিবত, বুকের জায়গাটাতে 3 বার মুসিবত লেখা, এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে পুরো জিনিসটা, মাটিগুলো বাদ দিয়ে পুরো হাড়ি, তারপরে আঁকা ছবিটা, কাগজের টুকরোটা, সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাঁধা ছিল। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ, এখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না, পয়েন্ট ইজ আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম, অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ফর অল আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স এবং কিভাবে আমার মাথা থেকে যে পড়লো, এবং আমি আই ক্যান ফিল যে সিলিং থেকেই পড়ছে এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে, এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা, এন্ড ইট অল হ্যাপেন্ড ইন আফটারনুন, মানে মিড নুন, একদম দুপুর 12টা-1টার সময়, এরকম সময়। অলরাইট, যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ করে কেউ নিখোঁজ হয়ে যেত। আচ্ছা, ইভেন অনেক সময় ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে, 4-5টা বাচ্চাদের সাথে একজন নাই। আচ্ছা, এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস, মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে। আচ্ছা, দ্যাট মিন দ্যাট পন্ড ইজ আস্কিং সামথিং। এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে, বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং।
তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল, তো এক সময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল হি ডিসাইডেড যে ওকে সে সেল করে ফেলবে। তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি। ওকে। তো মাটি ফেলা শুরু হলো। তো যখন ভরাট হয়ে গেছে, মোটামুটি পাইলিংয়ের জন্য সে রেডি, এরকম একটা সময় ওই যে বাড়িটা মানে জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব, আচ্ছা, একটা স্বপ্ন দেখাচ্ছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে। ওকে। তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না। তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে। মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে। তো সে ভয় পেল, সে তার হাজবেন্ডকে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও, দ্যাট মিন হুজুর টুজুর কাউকে ডেকে চারদিকে কোনো সুরা টুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও। তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি, পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, বউ যখন এত করেই বলছে তাহলে এটা করেই দেখি। তো সে তখন একজন হুজুরকে ডাকলো, ডেকে বললো যে এই অবস্থা, আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে। তো বললো যে তাহলে কি করা যায়? তো ঠিক আছে, হুজুর কিছু সূরা টুরা লিখে চার কোনায় আর কি, চারটা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে। তো ভদ্রলোকের 3 ছেলে মেয়ে ছিল আর কি, মানে দুজন ছোট আর একজনের বয়স, মানে একজনের এইজ হবে বোধহয় 10-12, আর একজনের 8 আর একজনের 6, এরকম একটা। তো পরদিন ওরা স্কুলে যায়, 3জনই যখন স্কুলে যায়, ছোট 2জনের আর কি, মানে বড়টার বোধহয় আগে ছুটি হয়ে যায়, ছোট জনের বোধহয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ছুটি হয়। তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করলে 2 বাচ্চাই মারা যায়। দুটো বাচ্চা একসঙ্গে মারা যায়। এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল, রিক্সাওয়ালা আনতে যায়, রিক্সাওয়ালা ইনজিউর্ড হলো সিরিয়াসলি, বাট সে মারা যায়নি, শুধু বাচ্চা দুটোই মারা গেল। ওকে। তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো। তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম, দেখলাম যে হ্যাঁ বাচ্চা দুটো একদম শেষ, মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে, মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার, আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে, ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির, জাস্ট মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয়। তো এটা কি মানে না, খুবই অদ্ভুত ব্যাপার যে এটা একটা মানে সারা সবসময়ের জন্য আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই স্বপ্নটার সাথে ওই পুকুরটা আসলে পুকুরটা কি এক্স্যাক্টলি, আমি এটাই কোশ্চেন করতেছিলাম যে পুকুরটা অনেক পুরনো পুকুর, কিন্তু মানে সবাই বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকেই পুকুরটা ছিল, বেশ পুরনো পুকুর, এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত, বিকজ ইটস ভেরি মানে বিগ পন্ড, দিঘি টাইপের আর কি বলা যায়। একদম। সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা ঘটা, তার মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল, তাহলে পুকুরটা কি? এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে রিয়েলি পন্ড, বাট পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল, বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল, বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল, ইট কুড বি মানে কোনো আত্মা। কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে, এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই। হ্যাঁ, আচ্ছা, যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না, উনি বাইরের ছিল, বাট তারপরে কি আর ওইখানে ছিলেন বা কিছু এরকম? না, উনি তখন ওই জায়গাটা, ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যক্ত অবস্থা ছিল। ইভেন আমার মনে হয় যে রিসেন্টলি, তাও একজনে না, অনেকে ওটাকে প্লট আকারে, মানে ইটস এ ভেরি বিগ এরিয়া, সো লাইক 4-5 প্লট ওখানে করে এখন লোকজন বাস করে। বাট আমি যেটা বলছি তখন আমি ক্লাস 7-10 পড়ি আর কি, অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা। এরকম কিন্তু অনেক জায়গা আছে যেখানে মানে জায়গাটার হয়তো কোনো স্পেশাল কিছু নেই, বাট লোকেশনটার জন্য ওখানে হয়তো কোনো কিছু একটা আছে যেটাকে ডিস্টার্ব করাটা ইজ ভেরি ডেঞ্জারাস। এখন আমরা ওদেরকে দেখতে পাই না বিকজ আমাদের হয়তো ক্যাপাবিলিটি নেই, বাট আমরা কিন্তু এই জার্মস যে এক্সিস্ট করে এটা আমরা জানি 2 সেঞ্চুরি আগে থেকে। 200 বছর না 300 বছর আগে আমরা জানতাম না যে জার্ম কি জিনিস, রাইট? সো জার্ম কি জিনিস ওটা আমাদের টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে একটা জায়গায় এসে বোঝা গেছে যে আমাদের চারিদিকে শরীরের ভিতরে কিলবিল করছে জার্ম, তাই না? ভাইরাস, ব্যাকটেরিয়া, হোয়াট এভার। সো নাইলে কিন্তু 200 বছর আগে যে আমি কাউকে বলি যে এই হাঁচি দিও না, জার্ম বের হবে, ও করে হাসতো, সত্যি কি বলতেছে সত্যি। সো অবভিয়াসলি পুকুর বা এরকম একটা জায়গা নিশ্চয়ই কিছুটা ছিল, সাম প্রেজেন্স বা হোয়াট এভার, যে ডিস্টার্ব হতে চায়নি।
অ্যান্ড এনাফ ফর সাম রিজন, মানে যে স্টোরি আমরা শুনি, মানে ম্যাক্সিমাম স্টোরিতে কিন্তু মেটাফরিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে, রাইট। বা যেটা আমরা দেখি যে ওটা হয়তো 2 ডাইমেনশনসে দেখি, মানে ওরাও আসলে ঠিকমতো কমিউনিকেট করতে পারে না। একদম সেটাই। So, ওরা যেটা পারে, ও যেভাবে পারে কমিউনিকেট করে, আমরাও যেভাবে পারি বোঝার চেষ্টা করি আর কি। এটাই আর কি। সেটাই। জিনিসটা হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সবকিছুতে হচ্ছে ড্রিমস, স্বপ্ন, স্বপ্ন সব সময়। এখন মানে আমি যদি বলি, এখন আমার হয়েছে কি, আমি আমার থ্রু আউট মাই লাইফ আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আমার 14 বছর বয়সে যে যখন আমার রিয়েলাইজেশন হলো যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখছি, তার আগে পর্যন্ত আমি যা দেখছি সব ডিসকার্ডেড। আচ্ছা, ওকে, সো থিংস লাইক, যেমন আমার জন্ম চিটাগংয়ের দেব পাহাড়ে। ওকে, সো ওই দেব পাহাড়ের স্টোরিগুলো আরেকদিন বলবো, বাট ওইখানে আমার আজ পর্যন্ত আমি অনেক বাসায় থেকেছি, চিরং থেকে ঢাকা আসার পরে অনেক বাসায় থেকেছি, কিন্তু ওই বাসার মানে এভরি সিঙ্গল ডিটেল আমার মুখস্থ। অ্যান্ড আমি বাসা ছেড়েছি বোধহয় 3 বছর বয়সে, 4 বছর বয়সে আমি ছেড়ে দিয়েছি। 5 বছর বয়সে আমার একটা ড্রিম দেখা, কিন্তু উইথ সাউন্ড ভেরি অড, বাট আমরা সবাই দেখেছি না আর্মাগেডন, তারপর ডিপ ইম্প্যাক্ট, এগুলো ইয়ে। সো এখন এসে আমি রিয়েলাইজ করি যে যখন এগুলো দেখি, আমি তো আই হ্যাভ সিন দিস বিফোর। ডেজাভু টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, ডেজাভু না, মানে এই সিনটা কি আমি বলি, আমি দেপার ছাড়ার পরে আই ইউজ টু হ্যাভ অনেক খারাপ স্বপ্ন ওই বাসা নিয়ে। খারাপ স্বপ্ন মানে অনেক জিনিস দেখতাম যেটা আমি বুঝতাম না। এমন একটা হয়েছে যে আমরা সবাই বাসায় বসে আছি, স্বপ্ন দেখছি যে হঠাৎ একটা নিউজ আসলো যে কিছু একটা হচ্ছে বাইরে, সবাই বের হয়ে গেছে বাসা থেকে। সো আমার আব্বার একটা ভোক্সওয়াগন ছিল তখন, সো ভোক্সওয়াগন নিয়ে আমরা বেরিয়ে গেছি। ওকে, ভোক্সওয়াগনে বেরিয়ে যাওয়ার পরে আমরা সামনে একটা বাজার ছিল, বাজারে এসে থামছি, আর তখন রাত, মানে আমি বুঝতে যে গভীর রাত, কিন্তু চারপাশে তখন আমার তো ইয়ে নাই, মানে বাইরে থাকার, এত রাত জেগে থাকার ইয়ে নেই। সবাই মানুষ কিলবিল করছে এরকম সব। আমি তো লাইক ওয়াও, এত রাত্রে সবাই উপরে তাকায় আছে। ওকে, সো আমি বলছি কেন, আমি তো গাড়ির ওই জানলার উইন্ডো সিটে বসে আমি তাকিয়ে আছি, সবাই উপরে তাকায় দেখলাম যে অ্যাস্টেরয়েড টাইপের এমন একটা কিছু সোজা আমাদের উপর আসছে। আচ্ছা, আর মানে এই জিনিসটা আমি অ্যাস্টেরয়েড জানতামও না কি আনটিল এই ইয়ে পরে ক্লাস 5-6 এর পরে। সো আমি তখন তো দের ইজ নো পয়েন্ট, তখন কোনো সিনেমাও বের হয়নি, এগুলো কিছু বের হয়নি, তখন আমি দেখছি যে সেই সময় তখন আমি নিচে তাকিয়ে দেখলাম যে আমি তখন বুঝছি না এটা কি, হোয়াট ইজ কামিং দিস ওয়ে। আমি পাশে তাকিয়ে দেখি আমাদের যত মানুষ ছিল আশেপাশে সবাই মানে অ্যাজ ইফ দে আর ফ্রোজেন ইন টাইম। আচ্ছা আচ্ছা। আর তখন হয় কি, ছোট ওই বয়সে যে মানে একটা অর্থিন না যে সবাই আটকে উপরে তাকিয়ে মানে অ্যাজ ইফ কেউ পজ করে দিয়েছে। সো ওই ফিলিংটা যে সামথিং স্টপিং অ্যান্ড দের ইজ নাথিং ইউ ক্যান ডু অ্যান্ড ইউ আর দ্য অনলি পারসন যে এখানে আছে যে নড়তে পারে। এবং আমি দেখছি যে SMS এর মধ্যেও অনেকে বলছেন, মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন, যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, একটা পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি, সেই বাড়িটাতে একটা অনেক 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 এরকম টাইপের ঘটনা ঘটে। আমাদেরকে আরও SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে উৎসব, দেব, নয়ন, মুস্তাফিজ আমাদের SMS করেছেন, নোবেল, তারপরে আমাদের SMS করেছেন নাথ, MD নাথ, এছাড়াও KM শহীদুল SMS করেছেন, নবনী, এছাড়াও SMS করেছেন শান্ত। আমরা এই SMS গুলা কি মানে সামহাউ অ্যাড্রেস করতে পারি নেক্সট শোতে? আমরা অনেক SMS আসছে, আমরা ওগুলো কিন্তু পড়ার টাইম পাচ্ছি না, নিজেরাই এত বকবক, হ্যাঁ আমরা নিজেরা এত বেশি কথা বলছি যে পাচ্ছি না আসলে কথা, মানে আর ব্যাপারগুলো এত ইন্টারেস্টিং ছিল হ্যাঁ যে আমরা আসলে ছাড়তেও পারছিলাম না, আমাদের শুনতে ইচ্ছে আসলে ইন্টারেস্টিং হবে, সবার গল্পগুলো এত মজার। সো এই SMS গুলো যদি আমরা একটু ঘাটিয়ে দেখে নেক্সট শোতে একটু অ্যাড্রেস করতে পারি, আই থিঙ্ক ইন্টারেস্টিং হবে। রাইট। এবং আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই SMS এর মধ্যে বলার চেষ্টা করেছেন, কিন্তু SMS এ পুরোটা আসেনি। হ্যাঁ, কিন্তু ঘটনাটা সত্যি যে অনেকগুলো SMS আমরা দেখতে পাচ্ছি। আজকের হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। আর কথা হবে আবারও ঠিক আগামী শুক্রবারে, ঠিক সকাল বলছি আমি, রাত 11:59। আচ্ছা রাসেল, আজকে কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে। সুমন ভাই আমাদের সাথে নেই, কিন্তু সুমন ভাই কিন্তু আছে। আমি এটা লাস্টে বলতে চাইছিলাম যে সুমন ভাই এখানে নাই, কিন্তু খুব একটা কোইন্সিডেন্স, একটা অদ্ভুত একটা কোইন্সিডেন্স। সুমন ভাই ইনফ্যাক্ট আছে, কোথায় আছে আমি একটু বলতে চাই। আচ্ছা বলেন। নট অন এই মুহূর্তে না, মানে এখন তো দিনের বেলা, মানে নট অনলি সে আমেরিকাতে, সে এখন মানে আজকে এখন তো ওদের দিন, আজকে রাতে হি ইজ জয়নিং গোস্ট হান্টার্স এর টিম ইন অ্যান অফিসিয়াল ইনভেস্টিগেশন অফ আ লুনাটিক অ্যাসাইলাম, যেটা সে বলেছিল যাওয়ার আগে, সেটা আজকে ঘটবে।
সেটা আজকে ঘটবে। সুতরাং আমাদের শোটাও ভূত এফএম ওই দিনই হলো। ওকে, আমরা শেষ করি না, শেষ করে থ্যাংক ইউ সাকিব ভাই। সাকিব ভাই আপনি লাস্টে কিছু যদি একটু না, থ্যাংক ইউ রাসেল, আই থিঙ্ক you did a really good job of conducting this show. Thank you সুমন ভাই, and the মাসুদ ভাই তো আছে। সাকিব ভাই আমার কাছে মানে ব্যাপারটা আপনার যেটা বললেন খুবই অদ্ভুত একটা গল্প, এবং সেই গল্পগুলো প্লাস আজকে সুমন ভাই এসেছিলেন, সব গল্পগুলো আছে একটু অন্যরকম ছিল, তাই না? মানে আজকে দেখলাম যে হ্যাঁ, আজকে যেমন একটা যেমন সুমন ভাই যে গল্পে there was a physical একটা জিনিস উনি দেখেছেন এবং ফিল করে, একটা তো স্বপ্ন দেখেছেন, অন্যটা কবরস্থানে দেখেছেন। এরকম আমি সামনাসামনি অনেক কম মানুষ চিনি যারা এরকম দেখেছেন আর কি। তো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আর আজকের থিমটা বেশ স্বপ্ন সেন্ট্রিক একটা থিম হয়ে গেল, স্বপ্ন, জিন, এবং মানে সবচেয়ে বড় কথা যে সেটার সাথে বাস্তবতার একটা মিল ছিল, যেটা হচ্ছে যে দেখে এসছে সেটা ঘটেছে বা এরকম কিছু একটা। যাই হোক, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 11:59 আমাদের মনে হয় কিছু বলতে যাচ্ছেন এসএমএস গুলো we are all sorry that আমরা আসলে মিস করছি এসএমএস গুলো, অসংখ্য এসএমএস, এবং সেই এসএমএস গুলো আমরা মিস করছি। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো, অনেক ভয় পাবো এখন হয়তো বাসায় গিয়ে, জানি না, বাট আড্ডাটা খুব জমেছিল। এবং থ্যাংক ইউ টু রেডিও 40 অ্যান্ড বুদ্ধিস্ট। জমেছিল না বলো, ভয়ঙ্কর হয়েছিল, সেটাই। আমরা চলে যাচ্ছি গানে, এবং যেতে যেতে যে গানটা প্লে করছি সেই গানটা মাইকেল জ্যাকসনের একটা গান, ঘোস্ট। চলুন শুনে আসি গানটি, অ্যান্ড আজকে রাতের মতো এখানেই টাটা।